আজ ইসির সঙ্গে সংলাপে বসছে 12 রাজনৈতিক দল। আচরণ বিধি মেনে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনই মূল এজেন্ডা। সারা দেশের আদালতে কলম বিরতি কর্মসূচি প্রত্যাহার, নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি। রাজশাহীতে বিচারকের ছেলে হত্যায় কালো ব্যাজ ধারণ। দেশে 4 কোটি মানুষ বহুমাত্রিক দরিদ্র, অর্থনৈতিক স্থবিরতা উস্কে দিচ্ছে সংকট বলছেন রাষ্ট্রবিজ্ঞানীরা। নিম্ন আয়ের মানুষকে দক্ষ করার পরামর্শ। এবং পাবনা ইছামতি নদী থেকে প্রভাবশালীদের মাটি উত্তোলন, নিয়ম মেনে তোলার দাবি, দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি শেখ সাব্বির হোসেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আজ নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে বসছে 12 রাজনৈতিক দল। সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত গণফোরাম, গণফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ সুপ্রিম পার্টি ও বাংলাদেশ জাতীয় পার্টি সংলাপে অংশ নেবে। এছাড়া বিকেলে 2টা থেকে 4টা পর্যন্ত বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, তৃণমূল, বিএনপি, কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশ খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে মতবিনিময় করবে ইসি। বর্তমানে ইসিতে নিবন্ধিত রয়েছে 53টি দল। আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রয়েছে। 2 দফা দাবি পূরণের আশ্বাসে সারা দেশে কলম বিরতি পালনের কর্মসূচি প্রত্যাহার করেছে বিচারকদের সংগঠন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন। তবে রাজশাহীতে বিচারকের ছেলে হত্যাকাণ্ডের ঘটনায় আজ কালো ব্যাজ ধারণ ও দোয়া মাহফিলের আয়োজন করবে সংগঠনটি। শনিবার রাতে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, যৌক্তিক দাবির বিষয়ে আইন উপদেষ্টার সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। 3 দাবি পূরণের আশ্বাস দিয়েছেন তিনি। আলোচনা সাপেক্ষে ঘোষিত কলম বিরতির কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। এর আগে সকল বিচারকদের পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতে 48 ঘণ্টার আলটিমেটাম দিয়ে 14 নভেম্বর একযোগে কলম বিরতি পালনের কর্মসূচি ঘোষণা করেন। ষড়যন্ত্রের পথ পরিহার করে বাংলাদেশ জামাত ইসলামীকে ভালো হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে বিএনপির সমাবেশে তিনি এ আহ্বান জানান। এ সময় তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ জামাতকে ভোট দেবে না, কারণ দেশের মানুষ তাদেরকে বিশ্বাস করে না। নির্বাচনের কোনো বিকল্প নাই। এই নির্বাচন যত দেরি হচ্ছে, বাংলাদেশ তো দুর্বল হয়ে যাচ্ছে। জনগণের সমর্থন ছাড়া কোন সরকারি সফলতার সঙ্গে দেশ চালাতে পারে না। তাই আমরা খুব পরিষ্কার করে বলছি, আপনারা ভালো হয়ে যান, ভালো হয়ে যান। এই নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রস্তুতি অনেক আগে থেকে কেন মানুষকে বোকা বানাচ্ছেন? আগের মজলুমরা এখন জালিমে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। শনিবার সন্ধ্যায় বিআইআইএসএস অডিটোরিয়ামে উইন্ড আয়োজিত সেমিনারে এমন মন্তব্য করেন তিনি। এ সময় মাহফুজ আলম আরও বলেন, জুলাই রাষ্ট্রীয় ফ্যাসিবাদ উৎখাত হলেও রয়ে গেছে সামাজিক ফ্যাসিবাদ। অন্তর্বর্তী সরকারের সময় 2 শতাধিক আন্দোলন হলেও কোনো রাজনৈতিক দল সরকারের পাশে দাঁড়ায়নি বলে অভিযোগ করেন মাহফুজ আলম। তারা সরকারের উপর দায় চাপিয়ে প্রশাসন সহ নানা খাতে সুবিধা নিচ্ছে বলে অভিযোগ করেন তথ্য উপদেষ্টা। যারা নিজেরাই আগে মজলুম ছিল তারা এখন জালিম সাজতেছে। রাজনৈতিক দলগুলো যদি সমর্থন থাকতো তাহলে আমি মনে করি যে অনেকগুলো ক্রাইসিস 1 দিন 2 দিনের মধ্যে সমাধান করা যেত। সিভিল মিলিটারি প্রশাসনে, ব্যুরোক্রেসিতে, কর্পোরেশনে যে বিজনেসম্যানরা বয়ে ছিল সেপ্টেম্বরে অক্টোবরে যে কি হবে আমাদের, তারা যেন কার সাথে কথা বলে আবার ডিসেম্বর জানুয়ারি থেকে শুরু করে দিল, তাদের আবার যা যা করা দরকার তা করা শুরু করলো। দেশে এখন দারিদ্র্যের হার প্রায় 28%। এর সংখ্যানুপাতে প্রায় 4 কোটি মানুষ বহুমাত্রিক দারিদ্র্যের শিকার। এছাড়াও আরও 18% মানুষ যে কোনো সময় দারিদ্র্যের তালিকার ঝুঁকিতে পড়তে পারে। অর্থনৈতিক কর্মকাণ্ডের স্থবিরতা, কর্মসংস্থানের ধীরগতি এবং মূল্যস্ফীতির সঙ্গে মজুরির পার্থক্য সংকট উস্কে দিচ্ছে বলে মনে করছেন রাষ্ট্রবিজ্ঞানীরা। পরিস্থিতি সামাল দিতে কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে নিম্ন আয়ের মানুষদের দক্ষ করার পরামর্শ দেন তারা। উষা ফেরদৌসের 2 পর্ব প্রতিবেদনের শেষ কিস্তি আজ, আর ক্যামেরায় ছিলেন শিহাবুদ্দিন।
খাইতালে কে হান্তা ভাত খাইলাম তো দুলা গরম ভাতই খাইলাম কষ্ট না কষ্ট ছাড়া কি আর সারাদিন মানে 200 টাকার কাম হতারি না। উচ্চ মূল্যস্ফীতি, অর্থনৈতিক কর্মকাণ্ডের স্থবিরতা ও কর্মহীনতা সহ নানা কারণে দেশে দিন দিনই বাড়ছে দারিদ্র্য। বিশ্বব্যাংকের বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেটের এক প্রতিবেদনে বলা হয় 2025 সালে দেশে 30 লাখ মানুষ অতি দারিদ্র্যের কবলে পড়তে পারে। অর্থনৈতিক কর্মকাণ্ডে ধীরগতি এবং শ্রমবাজার সংকুচিত হয়ে আসায় বিশ্বব্যাংক দারিদ্র্য পরিস্থিতির অবনতির এমন আশঙ্কা করছে। বড় লোক তো গরিবের ঘরে পাড়া দিয়ে আরো বড় লোক হইতে চায়, এনে তো মনে করেন গরিবের দিকে আর কেউ চায় না। অর্থনৈতিক কার্যক্রমে ধীরগতির কারণে পিছিয়ে পড়া মানুষেরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। সমাজে দরিদ্র মানুষের সংখ্যা বেড়ে যাওয়ায় বৈষম্য দিন দিন বাড়ছে। 100 বার উঠতে হয়, 100 বার ওইখানে নিয়ে ফালাইতে হয়, তারপরে 1 কেজি চাইলের দাম হয় না। 300 টাকা বলাবান ওখানে খায় কি খাওয়ায় কি এই যে 300 টাকা কাম করে যে বাসায় যেতেছে। আস্তে আস্তে কাজ কিনা উঠে আসে, তাহলে সাধারণ মানুষরা কিভাবে চলবো, কিভাবে খাবে? গত 5 দশকে দেশে দারিদ্র্য হ্রাসে বড় সাফল্য থাকলেও ধনী গরিবের বৈষম্য আরো প্রকট হয়েছে। বিবিএসের হিসেবে 1973 থেকে 74 সালে দেশের সবচেয়ে ধনী 10% মানুষের হাতেই ছিল মোট আয়ের 28%। বিপরীতে সবচেয়ে গরিব 10%-এর হাতে ছিল মাত্র 2.25% মতো আয়। সবশেষ 2022 সালের পরিসংখ্যানে এই হিসেব দাঁড়ায় ধনী 10%-এর আয় 41% এবং গরিব 10%-এর আয় মাত্র 1.31%। কাজ কাম হয় ওই সময় সংসার চলে, আর এরপরে মনে করেন বসে থাকলেন ধরে মনে করেন যে ঋণ দাঁড়ি করি খাওয়ানি হয়, এখন চলা তো কষ্ট, এখানকার এটা করার কি আছে। বিশ্বব্যাংক, পিপিআরসি, সানেম সহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের হিসাবে 2022 সালের পর দারিদ্র্য বেড়েছে। এছাড়া দেশের অন্তত 10 কোটি মানুষ দারিদ্র্য ঝুঁকিতে রয়েছে বলে জানালেন এই রাষ্ট্রবিজ্ঞানী। 8 ঘন্টা কাজ করে যতটুকু আর্ন করতাম আগে, এখন তার চেয়ে আমার রিয়েল ইনকাম কমে গেছে। শিক্ষিত শ্রেণীর বেকারটাও কিন্তু অনেক বেড়ে গেছে, যারা গ্রাজুয়েশন করে বসে আছে, কোনো চাকরি নাই। আগে একটা লার্জ নাম্বার অফ পিপল বিদেশে যেত কাজের জন্য, কিন্তু সেই জায়গাটাও আমাদের সংকুচিত হয়ে আসছে। আমাদের চাকরি অর্জনের চেয়ে বড় বেশি মানে আমাদের নিজেদের এন্টারপ্রেনারশিপের দিকে ঝোঁকা। খাদ্য ও খাদ্য বহির্ভূত পণ্য ও সেবা কেনার জন্য একজন মানুষের প্রতি মাসে গড়ে 3822 টাকা খরচ করার সামর্থ্য না থাকলে তাকে দারিদ্র্য সীমার নিচে ধরা হয়। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বিভিন্ন এলাকায় শীতকালীন শাকসবজির বাম্পার ফলন হয়েছে। উৎপাদিত সবজি পৌঁছে যাচ্ছে রাজধানী সহ সারা দেশে। তবে দাম কম পাওয়ায় হতাশ চাষিরা। তবে সব ধরনের পরামর্শ সহযোগিতা দিয়ে পাশে থাকার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। শামসুল ইসলাম সামুর প্রতিবেদন, জানাচ্ছেন সিফাত রহমান জেসি। শীতকালীন আগাম সবজির বাজার জমজমাট হয়ে উঠেছে দিনাজপুরের ঘোড়াঘাট পৌর সদর, রানীগঞ্জ পাইকারি বাজার সহ স্থানীয় বাজারগুলোতে। ফুলকপি, বাঁধাকপি, বেগুন, মূলা, সিম, শালগম ও পালং শাক সহ সব রকম শীতকালীন আগাম সবজিতে ভরপুর বিভিন্ন বাজার। প্রতিদিন বিক্রি হচ্ছে 10 থেকে 12 লাখ টাকার সবজি। ভোর হলে বিভিন্ন স্থান থেকে কৃষকরা টাটকা সবজি নিয়ে আসেন এই বাজারে। এরপর তা ছড়িয়ে যায় ঢাকা সহ সারা দেশে। তবে সার ও কীটনাশকের দাম বৃদ্ধি পাওয়ায় কৃষকদের মাঝে অসন্তোষ রয়েছে। কপি মোটামুটি ভালোই হয়েছে, আগে তো বাজার ভালো ছিল, এখন বাজারটা একটু খারাপ। সারা বছর সবজির আবাদ করি এবং আমাদের গ্রামেরও সকলে সবজির আবাদ করে ভালো লাভবান হয়েছে। কপি করছি এবং বেগুনও করছি, আলু করছি, ওরা বর্তমানে অল্প দিনেতে পাই, তাতে আমরা লাভবান। এলাকাতেও বিক্রি করতেছি, আবার বাহিরেও বিক্রি হচ্ছে। মোটামুটি কৃষক লাভবান ভালো হচ্ছে। গতবার যেটা পটল আবাদ করেছি তার চেয়ে ডবল আবাদ করেছে এই বছর। আবাদ করে গতবার দাম বেশি, এবার 700-800 টাকা মন বিক্রি করেছি। করে ইনশাল্লাহ তাতে আমার খুব সংসারের ভালো আয় উন্নতি হবে। লাভজনক হওয়ায় কৃষকরা আগাম সবজি চাষে ঝুঁকছেন। সব রকম সহযোগিতা নিয়ে কৃষি বিভাগ কৃষকদের পাশে আছে বললেন উপজেলা কৃষি কর্মকর্তা। এই উপজেলায় যে পরিমাণ শাকসবজি হয় সেই শাকসবজির প্রায় অর্ধেকেরও বেশি আশেপাশের শহরগুলোতে এবং রাজধানীতেও যায়। কৃষকরা অন্যান্য ফসলের তুলনায় এই শাকসবজি অল্প সময় চাষ করতে পারে এবং বেশি পরিমাণে লাভ হয়, যার কারণে শাকসবজির দিকে কৃষকরা বেশি আগ্রহী। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সবসময় কৃষকদের পাশেই আছি। জেলায় এবছর প্রায় 2000 হেক্টর জমিতে বিভিন্ন রকমের সবজি চাষ হয়েছে। সিফাত রহমান জেসি, মোহনা সংবাদ।
পাবনা ইছামতি নদীর সরকারি মাটি হরিলুটের মহোৎসবে মেতে উঠেছে স্থানীয় প্রভাবশালীরা। প্রকাশ্যে দিবালোকে এমন কর্মকাণ্ড ঘটলেও প্রশাসনের নিরাপত্তায় ক্ষুব্ধ স্থানীয়রা। অভিযুক্তদের কেউ কেউ বলছে নিয়ম মেনেই নেওয়া হচ্ছে মাটি। দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। ইকবাল হোসাইনের প্রতিবেদন জানাচ্ছেন মাহমুদা আক্তার। পাবনায় চলছে রাজস্ব ফাঁকি দিয়ে রাষ্ট্রীয় সম্পদ হরিলুটের মহোৎসব। জেলার বিভিন্ন এলাকায় ইছামতি নদীর সরকারি মাটি কেটে অবৈধভাবে বিক্রি করা হচ্ছে প্রকাশ্যে। এতে সরকার হারাচ্ছে কোটি টাকার রাজস্ব। ড্রাম ট্রাকের মাধ্যমে সরকারি মাটি কেটে বিক্রি করা হলেও নেওয়া হচ্ছে না কোনো ব্যবস্থা বলে দাবি স্থানীয়দের। লোকজন মিলে সবাই মিলে বাধা দিয়েছিলাম। বাধা দেওয়ার পর মনে করেন কি আমার ওইখানে জমি আছে, ওই জমির মাটি আমি নিতে দেব না। মাটি লিখতে তো আরেক বকলে ডরজানি দিয়ে ক্যানাল দিয়ে যায় কয়েকজন আছে। ইছামতি নদীর মাটি বিক্রি হচ্ছে, এই দিক দিয়ে গাড়ি যায়, মনে করেন যে অতিরিক্ত গাড়ি যাওয়া আসা করে 8টা 9টা 10টা 11টা ডাম ট্রাক সারা রাতই চলাফেরা করে। রাস্তা ব্লক করে থুইছে। আমরা লক্ষ্মীপুর বাজারে অল টাইম মানে দিনের ভিতর 5 পাক 6 পাক আমরা গাড়ি নিয়ে যাই, আমরা যাইতে পারি না। মসজিদ মাদ্রাসায় বিনামূল্যে মাটি দেওয়ার নামে স্থানীয় প্রভাবশালী ও ঠিকাদার চক্র জড়িত বলেও দাবি এলাকাবাসীর। মসজিদ মাদ্রাসার কথা কয় নিয়ে যাচ্ছে, সেই মাটি এখানে বিক্রি হয়ে যাচ্ছে, এই জন্য আমরা ধরেছি। মসজিদ মাদ্রাসার নামে হনে 1 টাক যদি ফেলায় আর 10 টাকি ফেলাচ্ছে, ডানি বাই বেচতেছে। এই তো অরাজকতা শুরু আছে। খননকৃত মাটি যাচাই বাছাই করে 2 ভাবে বন্টন করা হয় জানিয়ে জেলা পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী বললেন, সরকারি মাটি কেটে বিক্রি করার অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থমূলক কাজের জন্য যে আমরা এটা দিয়েছি সেই কাজেই এটা ব্যবহৃত হবে। অন্য জায়গায় কেউ যদি এটা নিতে চায় এবং এটা যদি সেকেন্ড টাইম ডিভিটেশন হয় তাহলে আমরা এটা হয়তো তার ইয়েটাই আমরা ক্যান্সেল করে দেবো আর কি। ওই আমাদের যে জেলা পানি ব্যবস্থাপনা কমিটি আছে সেই কমিটি আবার পুনরায় মাইনস করে এটা তাকে দেওয়ার যে অনুমতিপত্র আছে সেই অনুমোদনটাই আমরা বাতিল করে দেবো। অবৈধভাবে মাটি কেটে বিক্রি করা বন্ধে এখনই ব্যবস্থা না নিলে নদীর গতি প্রকৃতি হারানোর শঙ্কা স্থানীয়দের। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আবুল কালাম জহির নামে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত 8:30টার দিকে সদর উপজেলা চন্দ্রগঞ্জ ইউনিয়নের পশ্চিম লতিফপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জহির চন্দ্রগঞ্জ ইউনিয়নের 4 নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা জহিরকে সড়কে কুপিয়ে ফেলে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে। চন্দ্রগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। যশোরের শার্শার নদী নালা খালবিল প্রভাবশালীদের দখলে থাকায় বেকার হচ্ছে আদিবাসী সম্প্রদায়ের লোকজন। একসময় মাছ ধরে জীবিকা নির্বাহ করলেও বর্তমানে শামুক কুড়িয়ে জোগাড় করছেন দুবেলার ডাল ভাতের টাকা। সেটিও এখন বন্ধের পথে। তাই সরকারি জলাশয়গুলো উন্মুক্ত করে দেওয়ার দাবি জানান তারা। শিশির কুমার সরকারের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন। যশোরের শার্শার আদিবাসী সম্প্রদায়ের লোকজন খাল বিল নদীনালা থেকে মাছ ধরেই জীবনযাপন করে আসছিল, কিন্তু প্রভাবশালীরা উপজেলা মৎস্য অফিস থেকে এসব বন্দোবস্ত নিয়ে বাণিজ্যিকভাবে মাছ চাষ করছে। তাতে অভাব অনটনে কাটছে তাদের জীবন। মাছ চাষ আমরা ধরতে পারি না, আমরা শামুক কুড়িয়ে আমরা কাল মাছ নেই, এখন জল নেই, তাই এই শামুক কুড়িয়ে। একজন ব্যক্তি দিনে 50 থেকে 60 কেজি শামুক করতে পারেন। প্রতি কেজি 6 থেকে 60 টাকা দরে বিক্রি করে তা দিয়ে চলছে সংসার। শামুক কুড়িয়ে বিক্রি করি এই জায়গাটায় দিন 50 কেজি করে হয়, 6 টাকা কেজি দিনে খুলনা আশেপাশে বিক্রি করতে 7 টাকা কেজি। এলাকাবাসী ও ক্রেতারা বললেন, শামুক চুন তৈরি সহ বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। আর আদিবাসীদের শামুক কুড়ানো ছাড়া তেমন কোনো কাজ নেই। শামুকের শক্ত খুঁটা দিয়ে চুন বানানো হয়। শামুকগুলা হাঁসের খাদ্য হিসাবে গ্রামগঞ্জের মানুষ ব্যবহার করত এবং বিলি খালে থাকত। এখন এটা উন্নয়ন কাজে ব্যবহার হচ্ছে। শামুক আহরণের সাথে জড়িতদের প্রশিক্ষণের মাধ্যমে অন্য কোনো পেশায় শিফট করার কথা জানিয়ে মৎস্য কর্মকর্তা জানালেন, তাতে শামুকও সংরক্ষণ করা সম্ভব হবে। শামুক আহরণের সাথে যারা জড়িত তাদেরকে আসলে যদি নিষেধ করা হয় তাহলে তাদের জন্য একটু সমস্যা হয়ে যাবে। তো আমরা চেষ্টা করব যারা শামুক এর উপর নির্ভর করে থাকে তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে অন্য কোনো পেশায় শিফট করা যদি যায় তাহলে আমরা শামুকটা সংরক্ষণ করতে পারবো। সরকারি সহায়তা দিয়ে শামুক ধরা থেকে আদিবাসীদের বিরত রাখায় পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, দাবি এলাকাবাসীর। মাহমুদ আক্তার,
মোহনা সংবাদ। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কুষ্টিয়ার কুমারখালীতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে যদুবৈরা ইউনিয়ন বিএনপি। কর্মস্থলে ডায়াবেটিস সচেতনতা গড়ে তুলুন, এই প্রতিপাদ্য নিয়ে জয়পুরহাটে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। পবিত্র ঈদে মিলাদুন্নবী ও ফাতেহা ইয়াজদাহুমের পবিত্র মাহফিল উদযাপন উপলক্ষে খাগড়াছড়িতে আয়োজন করা হয়েছে তাজেদারে মদিনা সুন্নি কনফারেন্স। টাঙ্গাইলের ঘাটাইল জামায়াত ইসলামী এমপি প্রার্থীর বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আওয়ামী ফ্যাসিস্টদের নাশকতার প্রতিবাদে নরসিংদী শিবপুর উপজেলা ও পৌরসভার বিএনপির উদ্যোগে জনসভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুরের স্বেচ্ছাসেবক দলের আয়োজনে চিরাডাঙ্গি উচ্চ বিদ্যালয়ের মাঠে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। কুষ্টিয়ার কুমারখালী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রচারণা সভা ও উঠান বৈঠক করেছেন মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আতাউর রহমান আতা। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। খেলা খবর ফুটবল। বাংলাদেশের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ সামনে রেখে 23 সদস্যের দল ঘোষণা করেছে ভারত। এতে বড় চমক অস্ট্রেলিয়ান প্রবাসী ফুটবলার রায়ান উইলিয়ামস। যদিও ফিফার কাছ থেকে এখনও অনাপত্তি পাননি তিনি। আগামী 17 নভেম্বরের মধ্যে অনাপত্তিপত্র পেলে দলে যোগ দেবেন রায়ান। ভারতীয় স্কোয়াডে আছেন বিক্রম প্রতাপ সিং, গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধু, নিখিল প্রভু, মোহাম্মদ সানান, রাহুল ভেগ, মহেশ সিংরা। আগামী 18 নভেম্বর ম্যাচে মাঠে নামতে ইতোমধ্যেই ঢাকায় পৌঁছেছে ভারতীয় দল। দর্শক, এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। শুরুতে প্রথম আলো। ব্যাংকে পরিবারতন্ত্রের লাগাম টানছে সরকার। ফাঁকা রাখা ঢাকার 7টি আসন নিয়ে কি চিন্তা বিএনপিতে? 5 আসনে বিএনপির প্রার্থী পরিবর্তন চেয়ে বিক্ষোভ, অবরোধ। জলবায়ু সম্মেলন, লোকায়ত্ত স্থাপত্য ভাবনাকে আলাপে আনা জরুরি। দৈনিক ইত্তেফাক, গণভোট ও সনদ নিয়ে তর্কে থাকলেও মনোযোগ নির্বাচনে। 6 দিনে পড়ল 32 গাড়ি, রাজধানীতে গ্রেফতার 195। জুসে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা শেষে 26 টুকরা করা হয়, প্রেমিকার ফাঁদ, বন্ধুর বিশ্বাসভঙ্গ। সমকাল, হ্যাঁ না নিয়ে দ্বিধায় বিএনপি, প্রশ্নের পরিবর্তন চায়। রাজনৈতিক অস্থিরতায় শিক্ষার্থী, অভিভাবকরা উৎকণ্ঠায়। বাটিক কাপুরের গ্রাম কমলপুর। বাংলাদেশ প্রতিদিন, ডিসেম্বরে নির্বাচনী তফসিল, 24-এর মানবতা বিরোধী অপরাধ, হাসিনার মামলার রায় কাল, কড়া নিরাপত্তা, টাকার বিনিময়ে বদলি, লক্ষ্য দুর্নীতি। যুগান্তর, জুলাই ছাত্র জনতা হত্যা, অপরাধে নিউক্লিয়াস শেখ হাসিনা। এবার শাটডাউন আতঙ্ক, নাশকতার চেষ্টা করলেই গ্রেফতার। ব্যাংক খাতে লুটপাটের ক্ষত, আর্থিক অবস্থা ক্রমেই অবনতির দিকে। সবশেষে দ্য ডেইলি স্টার, বিবি মুভস টু টাইটেন গ্রিপ অন ব্যাংকস, আন্ডার ওয়ার্ল্ড ব্যাংক ইন প্লে, রাইজিং অ্যালার্ম। এনসিপি রিডিউস ইটস গ্রুট রুটস ফর ডেবিউ পোলস। দর্শক, এই ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। আজ ইসির সঙ্গে সংলাপে বসছে 12 রাজনৈতিক দল। আচরণবিধি মেনে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনী মূল এজেন্ডা। আদালতে সারা দেশের কলম বিরতি কর্মসূচি প্রত্যাহার, নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি। রাজশাহীতে বিচারকের ছেলে হত্যায় কালো ব্যাজ ধারণ। দেশে 4 কোটি মানুষ বহুমাত্রিক দরিদ্র, অর্থনৈতিক স্থবিরতা উস্কে দিচ্ছে সংকট, বলছেন রাষ্ট্রবিজ্ঞানীরা। নিম্ন আয়ের মানুষকে দক্ষ করার পরামর্শ। এবং পাবনা ইছামতি নদী থেকে প্রভাবশালীদের মাটি উত্তোলন, নিয়ম মেনে তোলার দাবি। দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের।
দর্শক, এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সকাল 11টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনা সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।